আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদের রসায়ন বইয়ের চ্যাপ্টার নাম্বার 3 পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। আজকে যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুর গঠন এবং রাদারফোর্ড পরমাণুর মডেল নিয়ে। তো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পরমাণু কাকে বলে। যে কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে আমরা পরমাণু বলবো, এবং অণু হচ্ছে কোনটা, যে অনেকগুলো পরমাণু মিলে মূলত অণু গঠিত হয়। এখন আমাদের প্রথমে জানতে হবে যে পরমাণু কি দ্বারা গঠিত। পরমাণু মূলত এই তিনটি জিনিস দ্বারা গঠিত, একটা ইলেকট্রন, প্রোটন আর একটা হচ্ছে কি এই নিউট্রন। এই তিনটি জিনিস দ্বারা একটা পরমাণু গঠিত। তো পরমাণুর চার্জকে আমরা নেগেটিভ, আর প্লুটোনের চার্জকে পজিটিভ, এবং নিউট্রনের চার্জকে আমরা শূন্য, মানে নিউট্রনের কোনো চার্জ নাই। তো এখন আমাদের যে জিনিসটা জানতে হবে যে প্রত্যেকটা পরমাণুর হইতেছে একটা কেন্দ্রিকা থাকে, তার নাম হচ্ছে নিউক্লিয়াস। যেমন এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে, এবং ঋণাত্মক আধান বিশিষ্ট যে ইলেকট্রনগুলো আছে এগুলো একটা নাম হইতেছে কক্ষপথ। এগুলো একটা কক্ষপথ বা শক্তি স্তর। এই কক্ষপথ বা শক্তি স্তরকে কেন্দ্র করে মূলত ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়। যে কোনো মৌলের নিউক্লিয়াস, এই যেটা যদি একটা নিউক্লিয়াস হয়, এটা একটা নিউক্লিয়াস হলে তো কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকেই আমরা কি বলতে পারি, ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলতে পারি। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বলতে বোঝাচ্ছে যে এই সোডিয়াম মৌলের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা হচ্ছে 11। আবার যদি আমরা বলি যে যেমন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, মানে বোঝাচ্ছে যে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা রয়েছে কতটা, 17টা। তো এইভাবে মূলত আসলে পারমাণবিক সংখ্যা বোঝায়। এখন যদি আমরা একটা মৌল লিখি এখানে, যেমন মৌলের পরিচিতি, সোডিয়াম একটা মৌল দেওয়া রয়েছে, এর মাথার উপরে দেওয়া আছে 23 আর নিচে দেওয়া আছে 11। তো মাথার উপরে যে জিনিসটা থাকে তাকে আমরা ভর সংখ্যা বলতে পারি। ভর সংখ্যাকে আমরা বড় হাতের এ দ্বারা প্রকাশ করব। ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এবং নিচে যে জিনিসটা থাকে প্লুটোন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। যেমন আমি যদি অন্য একটা মৌল লিখি, যেমন নাইট্রোজেনের ভর সংখ্যা হইতেছে এখানে 14, আর প্লুটোন সংখ্যা হচ্ছে 7। তো ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এবং প্লুটোন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখান থেকে কিছু এমসিকিউ আসে ভর সংখ্যা থেকে। যেমন ভর সংখ্যা সমান সমান আমরা লিখতে পারি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে যেমন এখানে ভর সংখ্যা এই মৌলের, সোডিয়াম মৌলের যদি আমরা নিউট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে এখানে ভর সংখ্যা দেওয়া আছে হচ্ছে 23 এবং প্লুটোন সংখ্যা দেওয়া আছে 11। তাহলে এই মৌলের নিউটন সংখ্যা হবে 23 থেকে 11 বাদ দিলে 12 থাকে। এটা মূলত নিউটন সংখ্যা। তেমনিভাবে আমরা যদি নাইট্রোজেনের নিউটন সংখ্যা বের করতে চাই, যে নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 14 আর প্লুটোন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 7, তাহলে এটা নিউটন সংখ্যা হইতেছে কত, 14 থেকে যদি 7 বাদ দেই তাহলে 7, এটা নিউটন সংখ্যা হচ্ছে 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ে ইলেকট্রন, প্রোটন ও নিউটনের একটা ছক দেওয়া আছে। ওই ছকটা পড়বা, যে ইলেকট্রনের চার্জ কত, প্রোটনের চার্জ কত, নিউটনের চার্জ কত, কারণ ওটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হইতেছে রাদারফোর্ডের মডেল। পরমাণু দুইটা মডেল আছে, একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেল আর একটা হচ্ছে বোর পরমাণুর মডেল। তো আজকে আমরা রাদারফোর্ডের মডেল নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে এই মডেলটি আবিষ্কার করছিলেন।
তিনি বলছিলেন যে এই প্রত্যেকটা পরমাণু, যেমন এই সোডিয়াম একটা পরমাণু, ম্যাগনেসিয়াম একটা, এই প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে। যেমন এই যে এটা একটা পরমাণু, এই পরমাণু কেন্দ্রে একটা যে জিনিসটা থাকে তার নাম হইতেছে কি নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের ভিতরে কি থাকে আমরা জানি, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্লুটন আর নিউট্রন। তো নিউক্লিয়াসের ভিতরে প্লুটন আর নিউট্রন থাকে, আর ইলেকট্রনগুলো কি করে থাকে, এইগুলো একটা কক্ষপথ, এই কক্ষপথকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এমনকি আরেকটা জিনিস যে সামগ্রিকভাবে কিন্তু আমরা ইলেকট্রনের যে ভর আছে, ইলেকট্রনের ভরকে আমরা জিরো, আপেক্ষিক ভরটাকে আমরা জিরো ধরবো। তাহলে নিউক্লিয়াসের ভর বলতে মূলত আমরা এই প্লুটন আর নিউট্রনের ভরকে বোঝাই। এমনকি দ্বিতীয় নম্বর যে সূত্রটা রয়েছে যে এই নিউক্লিয়াসের বাইরে এবং পরমাণুর ভিতরে হচ্ছে কি অধিকাংশ জায়গায় কি থাকে, ফাঁকা থাকে। আর নিউক্লিয়াসের ভরটা হচ্ছে পরমাণুর ভরের থেকে একদম অতি ক্ষুদ্র, মানে পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে ওইটা হচ্ছে একদম ক্ষুদ্র জায়গায় থাকে। তাহলে পরমাণু এবং নিউক্লিয়াসের বাইরের জায়গা মূলত আসলে কি অধিকাংশ জায়গায় ফাঁকা থাকে। এখন পরের জিনিসটা আমরা শিখবো যে কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বলটা কি। যে এই নিউক্লিয়াস, আমরা জানি নিউক্লিয়াস যে প্লুটন থাকে, প্লুটনের চার্জ হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের চার্জগুলো হইতেছে কি নেগেটিভ। তো ইলেকট্রনগুলো যখন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন এই নেগেটিভ আর পজিটিভ চার্জকে একে অপরকে কী করে আকর্ষণ করে। এই আকর্ষণ করার কারণে কি মূলত ইলেকট্রনগুলো তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। যেমন এই যে একটা ইলেকট্রনের চার্জ যদি নেগেটিভ হয় আর প্লুটনের চার্জ যদি পজিটিভ হয়, যখন এরা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে তখন মূলত সে কী করতে চায়, তার কক্ষপথ থেকে এভাবে বাইরে চলে যেতে চায়। তখন এই যে পজিটিভ চার্জটা আছে, এই পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, যার ফলে কি আর সে তার কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এটাই মূলত হচ্ছে কেন্দ্রমুখী বল। এবং বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণুর মডেলটাকে সে সোলার সিস্টেম মডেল বা সৌরজগৎ মডেলের সাথে তুলনা করেছে। যে আমরা জানি যে সূর্যের চারিদিকে কি হচ্ছে, যে গ্রহগুলো আছে যেমন মঙ্গল, বুধ, পৃথিবী, তারা সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। তো বিজ্ঞানী রাদারফোর্ডও এই নিউক্লিয়াসকে যে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে তার সাথে তুলনা করে কি মূলত এই মডেলটাকে সোলার মডেল বা সৌর সিস্টেম মডেল বলে আখ্যায়িত করেছে। এখন আমাদের কিছু যে জিনিসগুলো জানতে হবে যে রাদারফোর্ডের এই মডেলের কিছু ত্রুটি রয়েছে। এই ত্রুটিকে কি বলা হয়, সীমাবদ্ধতা বলা হয়। প্রথম সীমাবদ্ধতা হচ্ছে কি যে ইলেকট্রনগুলো যে এই নিউক্লিয়াসের চারিদিকে মানে কক্ষপথে যে ঘুরতেছে তার আকারটা মূলত কীরকম, সেটা কি গোলাকার হবে না ডিম্বাকার হবে না চ্যাপ্টা হবে, এরকম কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি সম্পর্কে কোনো ধারণা হচ্ছে কি এই রাদারফোর্ড দিতে পারে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে চার্জের সাথে তুলনা করা। আমরা জানি সূর্য এবং গ্রহের কোনো চার্জ নেই, কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড তার এই মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করছে। কিন্তু আমরা জানি যে পরমাণুত হচ্ছে কি ধনাত্মক আর ঋণাত্মক চার্জ রয়েছে। তাহলে এটা হচ্ছে কি তার একটা সীমাবদ্ধতা, মানে এটা তার ভুল ব্যাখ্যা করেছে। তারপরে আরেকটা হচ্ছে যে একের অধিক যেসব মৌলের, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম, সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 11 এবং ম্যাগনেসিয়ামের হচ্ছে 12। তো একের অধিক ইলেকট্রনগুলো পরমাণুতে কিভাবে নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে তারা পরিভ্রমণ করবে, রাদারফোর্ডের মডেল থেকে কি এই ব্যাখ্যাটা সঠিকভাবে পাওয়া যায় না। আর 4 নম্বরটা যে ব্যাখ্যাটা দিয়েছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এই যে ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করতে করতে ক্রমান্বয়ে শক্তি হারাতে থাকে এবং শক্তি হারাতে এদের কক্ষপথে কি হয়ে যায়, ছোট হয়ে যায়। কক্ষপথ ছোট হওয়ার কারণে এরা এক সময় কি করে, এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের ভিতরে যে কি হয় পতিত হয়, যার ফলে হচ্ছে কি পরমাণু অস্তিত্বটা বিলীন হয়ে যায়, কিন্তু বাস্তবে এটা সম্ভব হয় না। তাই বলা যায় যে ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে রাদারফোর্ডের যে তুলনা করেছিল সেটা ভুল। তবে এত কিছু সীমাবদ্ধতা থাকার পরেও রাদারফোর্ডের মডেল কিন্তু খুবই পরমাণুর মানে যে কক্ষপথের ধারণা এবং নিউক্লিয়াসের ধারণা মূলত আমরা এই রাদারফোর্ডের পরমাণুর মডেল থেকে পাই। তোমরা এটা জেনে রাখবা যে
বিজ্ঞানী রাদারফোর্ডই সর্বপ্রথম নিউক্লিয়াস ও কক্ষপথের ধারণা দেন। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে বোর পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব।